যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান ইরানের। হরমুজ প্রণালীকে নিজেদের ভূখণ্ড ঘোষণা করতে চান ট্রাম্প। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 38 জনের প্রাণহানি, এখনও ধ্বংসস্তূপে চাপা অনেকে। বাংলাদেশে থাকা 3 লাখের বেশি রোহিঙ্গা রাখাইনের শর্ত সাপেক্ষে ফিরিয়ে নেয়ার আশ্বাস মিয়ানমারের। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। তারা বলেছে, তেহরানের নির্দেশেই হরমুজ প্রণালী খোলা বা বন্ধ হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করা হবে। একই সাথে যুদ্ধ চলাকালে জ্বালানির বাড়তি দাম মেনে নিতে মার্কিনীদের আহ্বানও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুক্তরাষ্ট্রের চলমান বৈরিতার কেন্দ্রে আছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন, যা নিয়ে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ইরানকে পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। বর্তমানে মার্কিন অবরোধের কারণে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ দিয়ে চলাচল করতে পারছে না। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে এই সমাবেশে জ্বালানির দাম আরও বাড়তে পারে মার্কিনীদের সতর্ক করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য এই বাড়তি খরচ মেনে নিতে হবে। ট্রাম্পের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, ইরানের নির্দেশেই হরমুজ প্রণালী খোলা বা বন্ধ হবে। যুক্তরাষ্ট্র পরাজয়ের বাস্তবতা না মানা পর্যন্ত অবরোধ কার্যকর রাখবে ইরান। এদিকে প্রায় প্রতিদিনই হরমুজ প্রণালীতে কোনো না কোনো তেল ট্যাঙ্কারে হামলা বা দিক পরিবর্তন করিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। সবশেষ শুক্রবার রাতে একটি বাল্ক ক্যারিয়ার অজ্ঞাত প্রজেক্টাইলে আঘাত হেনেছে। এতে হতাহতের খবর নেই। সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। শুক্রবার অপরিশোধিত তেল প্রতি ব্যারেল প্রায় $1 বেড়েছে। আর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন গ্যাসোলিনের গড় দাম দাঁড়িয়েছে প্রায় $4.8, যা গেল বছরের তুলনায় 29% বেশি। ঋতু সাহা, চ্যানেল 24। লোহিত সাগরের মোচা বন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 বেসামরিক সদস্য নিহত হয়েছেন, দাবি ইয়েমেন সরকারের। শুক্রবার হওয়া হামলায় নিখোঁজ রয়েছেন 2 নাবিক। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দাবি, মোচা বন্দরে হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনা, অর্থনৈতিক ও সামুদ্রিক অবকাঠামো। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর সাম্প্রতিক সময়ে সক্রিয় হয়ে উঠেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। লোহিত সাগরে জাহাজে হামলার জেরে সৌদি সরকারের সাথে হুথিদের দ্বন্দ্ব বাড়ছে, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যতই দিন যাচ্ছে বাড়ছে বড় পরিসরের সংঘাতের সংখ্যা। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখলের পর থেকে সংঘাতে জর্জরিত ইয়েমেন 2022 সালে যুদ্ধবিরতির পর বড় ধরনের লড়াই কমে এলেও হয়নি স্থায়ী রাজনৈতিক সমাধান। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন জাহাজে হামলার পর এবার পারস্য উপসাগরে দেখা দিয়েছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, কেশম দ্বীপের উপকূলে ভাসছে তেলের কালচে আস্তরণ এবং দূষিত তরল। সমুদ্রে ভাসছে গাঢ় বুদবুদময় তরল। নোনা পানিতে ভেসে থাকা এই আস্তরণ জ্বালানি তেল। এতে বাড়ছে উদ্বেগ। হরমুজ প্রণালীতে কেশম দ্বীপের দক্ষিণ প্রান্তে ছড়িয়ে পড়েছে বিশাল তেলের আস্তরণ। অপেক্ষাকৃত হালকা তেলের স্তর ছড়িয়ে পড়েছে প্রায় 160 কিলোমিটার এলাকায়। আরও একটি তেলের আস্তরণ শনাক্ত হয়েছে ইরানের সিররি দ্বীপের কাছে। কেশম দ্বীপ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সিররি দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদন এলাকার একটি। কেশম দ্বীপের তেল দূষণের সম্ভাব্য উৎস হিসেবে উঠে এসেছে লাইবেরিয়ার পতাকাবাহী শুকনো পণ্যবাহী জাহাজ মিনোয়ান পাইওনিয়ার। প্রায় 2 সপ্তাহ আগে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ হন।
মিনিওয়ান পাইওনিয়ারকে উদ্ধারে পাঠানো টাগবোটটি জাহাজের কাছে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে উদ্ধার অভিযানের সঙ্গে যুক্ত এক সূত্র। জাহাজটি পাথরে আটকে আছে। তবে রয়টার্স জানায় ইরানি কর্তৃপক্ষের অনুমতির জটিলতার কারণে টাগবোটটি সেখানে পৌঁছাতে পারেনি। এদিকে হরমুজ প্রণালীর বাইরে ওমানের উপকূলেও রুশ অপরিশোধিত তেল বোঝাই ক্যারোলিন বেজেঙ্গি নামের একটি ট্যাঙ্কার আটকে গিয়ে সংরক্ষিত সামুদ্রিক এলাকায় তেল ছড়াচ্ছে। এর বিস্তার প্রায় 2000 বর্গ কিলোমিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সমুদ্রে এই তেল ছড়ানোর ঘটনার সঙ্গে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কোনো সম্পর্ক পাওয়া যায়নি বলে দাবি করেছে রয়টার্স। সংঘাতের কারণে উপসাগরে তেল ছড়িয়ে পড়ার ঘটনা পর্যবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না গেলে সামুদ্রিক প্রাণী, উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় 5 জন নিহত হয়েছেন। শুক্রবার মিস্কি কাউন্টির একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনকে মৃত এবং 1 জনকে আহত অবস্থায় পায় পুলিশ। পরে তল্লাশির সময় আরেকটি বাড়ি থেকে আরও 1 জনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় সন্দেহভাজন 39 বছর বয়সী চ্যাড হিকম্যান ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে তাকে ধরতে অভিযান শুরু হয়। পরে হুইটলক লেকের কাছে একটি জঙ্গল এলাকায় তার গাড়ি পাওয়া যায়। সেখান থেকে হিকম্যান এবং আরও 1 ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। হামলায় আহত 1 জন হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 38 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে ভেঙে গেছে বেশ কিছু ভবন, ধসে পড়েছে বাড়িঘর। ধ্বংসস্তূপে আটকে থাকাদের উদ্ধারে চলছে অভিযান। ভোরের নীরবতা ভেঙে হঠাৎ কেঁপে ওঠে চারপাশ। দুলতে শুরু করে ঘরবাড়ি সহ সব স্থাপনা। আতঙ্কে খোলা আকাশের নিচে নেমে আসেন বাসিন্দারা। শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে আঘাত হানে 7.7 মাত্রার ভূমিকম্প। এর আধা ঘন্টার মধ্যে অনুভূত হয় 3টি আফটার শক। এগুলোর মাত্রা ছিল 5.9, 5.6 ও 6.1। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরেস দ্বীপের মাওমেরে ও আশপাশের এলাকায়। ভবনে আটকে পড়ে বাঁচার আকুতি ভেসে আসছে বিধ্বস্ত ভবনগুলো থেকে। চরম উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। প্রচণ্ড ঝাঁকুনিতে আমাদের ঘুম ভাঙে। এরপর ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে দ্রুত ভবন থেকে নিচে চলে আসি আমরা। তবে বারবার আফটার শক হচ্ছে বলে ঘরে ফিরতেও ভয় পাচ্ছি আমরা। এদিকে ভূমিকম্পের পরপরই তৈরি হয় বড় ধরনের সুনামি আতঙ্ক। উপকূলের বাসিন্দাদের দেয়া হয় দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ। পূর্ব নুসা তেঙ্গারা, পশ্চিম নুসা তেঙ্গারা ও সুলাওয়েসি সহ বেশ কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা না থাকায় 3 ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। 27 কোটির বেশি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া প্রায় 17,000 দ্বীপ নিয়ে গঠিত। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়। এর আগে 1992 সালে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ফ্লোরেস দ্বীপে 2,500-এর বেশি মানুষের প্রাণহানি হয়। রাখি জেসমিন, চ্যানেল 24। তীব্র তাপপ্রবাহ আর খরায় পড়ছে ইউরোপ। স্পেন, ফ্রান্স, গ্রিস, ক্রোয়েশিয়া, জার্মানি থেকে শুরু করে যুক্তরাজ্য বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। নিরাপত্তার স্বার্থে পর্যটন কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো মানুষকে। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, খরা আর শুষ্ক আবহাওয়া আগুনের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে বলছেন বিশেষজ্ঞরা। তীব্র তাপপ্রবাহ আর দাবানলে বিপর্যস্ত ইউরোপের বেশ কিছু দেশ। শুক্রবার ক্রোয়েশিয়ার জাদার শহরে দাবানল ছড়িয়ে পড়লে আগুনের ধোঁয়ায় আকাশে তৈরি হয় ঘন কালো স্তম্ভ। একই সময়ে দেশটির পর্যটন শহর ওমিশে আরেকটি দাবানলে ঘটে হতাহতের ঘটনা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় হাজারের বেশি মানুষকে।
উত্তর গ্রিসেও ভয়াবহ পরিস্থিতি। হালকিডিকির সেভিরি এলাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় শত শত পর্যটককে সমুদ্র পথে সরিয়ে নিতে হয়েছে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে সড়ক পথে বের হওয়া ছিল ঝুঁকিপূর্ণ। ফ্রান্সেও পরিস্থিতি উদ্বেগজনক। দেশটির লঁদ অঞ্চলে দাবানল থেকে বাঁচাতে 525 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। চলতি বছর ফ্রান্সে দাবানলে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ গত এক দশকের গড়ের তুলনায় অনেক বেশি। স্পেনেও ব্যাপক আগুনের সঙ্গে লড়ছেন দমকল কর্মীরা। হুয়েলভা অঞ্চলের একটি দাবানলে প্রায় 31,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। আগুনের হুমকিতে ঐতিহাসিক স্থাপনা ও মূল্যবান নিদর্শনও নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্পেন কর্তৃপক্ষ। জার্মানির পশ্চিমাঞ্চলে হুটকেন বনাঞ্চলে দাবানলের হুমকির মুখে প্রায় 1,800 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত গোলাবারুদ থাকায় সেখানে আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়েছে। 2026 সালে এখন পর্যন্ত ইউরোপের বেশ কয়েকটি দেশে দাবানলে পুড়ে যাওয়া জমির পরিমাণ গত 15 বছরের তুলনায় রেকর্ড পর্যায়ে। শুধু ফ্রান্সেই আগস্টের শুরু পর্যন্ত প্রায় 99,000 হেক্টর এলাকা পুড়েছে। ইতালিতে প্রায় 79,000, পর্তুগালে প্রায় 48,000 এবং গ্রিসে প্রায় 24,000 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করে বলেছে, মধ্য ও পূর্ব ইউরোপের বহু অঞ্চলে দাবানল পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ, বৃষ্টির ঘাটতি ও মাটির আর্দ্রতা কমে যাওয়ায় বন ও ঘাসভূমি অত্যন্ত দাহ্য হয়ে উঠেছে। ফলে গ্রীষ্মের ছুটির মৌসুমে ইউরোপের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতেই এখন সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছে দাবানল। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। দর্শক, তাপপ্রবাহের আরও খবর জানাতে ফ্রান্স থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, ফ্রান্সের কোন কোন অঞ্চলে এখনো দাবানল সক্রিয় রয়েছে এবং আরও জানাবেন এই তাপপ্রবাহ দীর্ঘ হওয়ার পেছনে কি কারণ বলছেন বিশেষজ্ঞরা? এখনো পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে খবরটি রয়েছে সেটা হলো লজ শহরে এখন 16,000 হেক্টর জমি পুড়ে গেছে এবং দমকল কর্মীরা তারা নিয়োজিত আছে এই দাবানল নিয়ন্ত্রণে। তবে এর মধ্যে সংবাদ মাধ্যম আমাদের একটি খবর জানিয়েছে, সেটি হলো যে অস্ট্রেলিয়া থেকে একটি বিশাল বহর, হেলিকপ্টারের বহর নিয়ে আসা হয়েছে ফ্রান্সে এই আপৎকালীন এই দাবানল মোকাবেলার জন্য, যেটি উপর থেকে উচ্চ গতিতে পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম এরকম হেলিকপ্টার নিয়ে আসছে এবং চেষ্টা করে যাচ্ছে এই লজ শহরেই এই দাবানল নিয়ন্ত্রণের জন্য, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। আজকে ভোর 4:30-এ বাতাসের গতি পরিবর্তনের কারণে আরো এই দাবানল ছড়িয়ে পড়েছে ব্যাপক আকারে। এটি গেল তো একটা অঞ্চলের কথা বলছি। এরকম লিদন আরো কিছু পশ্চিম অঞ্চলে দাবানলের ছোট ছোট জায়গাগুলোতে দাবানল সৃষ্টি হয়েছে এবং দমকল কর্মীরা চেষ্টা করছে সেগুলো নিয়ন্ত্রণে আনার জন্য। আজকে আরেকটি খবর দিয়েছে সরকার থেকে, বলা হয়েছে যে আজকে এখন ফ্রান্সে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত অতিবাহিত করবে এবং প্যারিসে কাল থেকে তীব্র গরম এবং এই গরমের কারণে মানুষ বাইরে সমুদ্রের পাড়ে, খাল, নদীতে তারা সেখানে গাছের ছায় রয়েছে এবং আপনি দেখছেন আমার পিছনে শহর পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ রাস্তাতে নেই, কোনো কাজ নেই। এমনি আজকে সাপ্তাহিক ছুটি, সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে এক ধরনের। আর এই কারণটা বলা হচ্ছে যে হলো যে আমরা যখন কথা বলি বিশেষজ্ঞদের কাছে, তারা একটা কথাই বলে যে হলো জলবায়ু পরিবর্তন। আসলে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি যেইগুলোকে তারা কারণ হিসেবে দেখাচ্ছে যে অধিক আকারে এই ফ্রান্স বা ইউরোপে কয়লার মাধ্যমে জ্বালানি উৎপাদন করা হয়, যেটি পরিবেশগতভাবে খুবই ক্ষতিকর। এবং পাশাপাশি এই এই অঞ্চলগুলোতে সবাই আপনারা জানেন যে ডিজেল ব্যবহার করে এখানে গাড়ি চালানো হয়, যেগুলো নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং এখানে অনিয়ন্ত্রিত ভাবে মানুষ এবং ফ্রান্সে বিশেষ করে মানুষ তারা জ্বালানিকে ব্যবহার করতেছে এবং সরকারের নিষেধাজ্ঞার
সত্ত্বেও ইলেকট্রিক গাড়ি এবং এবং ফ্যাক্টরিতে তারা জ্বালানি ব্যবহার করার কারণে পরিবেশগতভাবে তো এটা অবশ্যই ইফেক্ট করছে, এটা বলতেছে। কিন্তু সাধারণত আমরা যেটা দেখি জলবায়ু পরিবর্তন এটা অন্যতম কারণ। আর সার্বিকভাবে একটি ভালো খবর দিয়ে আমি শেষ করতে চাই, সেটি হলো যে ৬৪ অঞ্চলকে কমলা সতর্কতায় তাপপ্রবাহের জন্য বলা হয়েছিল এবং আজকে একটি ঘোষণা দেওয়া হয়েছে সামনের সপ্তাহ থেকে এই তাপমাত্রাটা কমে আসবে এবং স্বস্তিতে ফরাসিরা থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবং আমরা অপেক্ষা করছি যে সামনের সপ্তাহ থেকে হয়তো কিছুটা তাপ প্রবাহ কমবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আহসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব, জানাচ্ছিলেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি। বাংলাদেশের ক্যাম্পে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গা পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সেনা সমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের দেয়া ৮,২৮,৮২৪ রোহিঙ্গার তালিকার মধ্যে এ পর্যন্ত ৪,২৬,৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। মিয়ানমারের দাবি, বাকি ১,১৩,৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। আর ৪,২৪১ জনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমার ২০১৮ সালে ২ বছরের একটি প্রক্রিয়ায় সম্মত হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। ২০২১ সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও অনিশ্চিত হয়ে আছে। পারস্পরিক শ্রদ্ধা এবং অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ভারত সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একথা বলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, বাণিজ্য, যোগাযোগ এবং নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। একই সাথে বাণিজ্য এবং সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ভারতের ব্যাপক সুযোগ রয়েছে। এর আগে বারিধারার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect, and partnership continues to flourish. বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় পরিচয়পত্র সেবা। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এবং নির্বাচন কমিশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের এনআইডি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম চলছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। বাহরাইন থেকে মোহাম্মদ মিটনের তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ১৪ আগস্ট নির্দিষ্ট দিনেই বাহরাইনে উদ্বোধন হয়ে গেল জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম, যা ঘিরে বাংলাদেশ দূতাবাসে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উপস্থিত প্রবাসীদের মাঝে। রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। উপস্থিত ছিলেন বাহরাইনের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এখন থেকে নিখুঁতভাবে এনআইডি কার্ড এর জন্য আবেদন করা যাবে এবং সেটা প্রসেস করা যাবে এবং এখান থেকে ইস্যুও করা যাবে। তা আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে, বিশেষ করে ইলেকশন কমিশনকে এবং এনআইডি টিমকে এবং বাহরাইনের গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই বাহরাইন সহ 18টি দেশে এই কার্যক্রম চালু আছে। ওখানকার যারা প্রবাসীরা আপনারা আছেন তারা সহজেই অ্যাম্বাসির কাছে উপস্থিত হয়ে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড করতে পারবেন। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের জন্য এনআইডি এর গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি প্রবাসীদের দূতাবাসের মাধ্যমে এনআইডি সেবা গ্রহণের আহ্বান জানান। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সেবা চালু প্রবাসীদের জন্য স্বস্তির বিষয় বলে জানান রাষ্ট্রদূত। উদ্বোধনী অনুষ্ঠানে 2 জন সেবা প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে এনআইডি কার্ড প্রদান করা হয়। পাশাপাশি রাষ্ট্রদূত ও বিদেশি অতিথিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা স্মারক। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত। এতে সকল প্রবাসীদের
অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে গিয়ে এই এনআইডি কার্ডের জন্য অনেক সমস্যার পড়তে হয়। ইনশাল্লাহ আশা রাখি এনআইডি সেবার মাধ্যমে বাহারানা প্রবাসীদের জন্য অনেক দিনের সমস্যা সমাধান হবে। এখন থেকে দূতাবাসের মাধ্যমে এনআইডি আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন প্রবাসীরা। এতে সরকারি ও ডিজিটাল বিভিন্ন সেবা গ্রহণ আরও সহজ হবে বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের জন্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সৌদি আরবের জেদ্দায় ফেলে দেয়া বর্জ্য প্লাস্টিক রিসাইকেল করে আধুনিক প্রযুক্তিতে চমৎকার ও টেকসই ব্যাগ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক বাংলাদেশি উদ্যোক্তা। পরিবেশ দূষণ রোধে সাধারণ পলিথিনের এই ব্যাগ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সৌদি আরব থেকে সৈয়দ আহমেদ ভুইয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা প্লাস্টিক বিশেষ মেশিনে প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে শপিং ব্যাগ, টেবিল কভার, বায়োহ্যাজার্ড গার্বেজ ব্যাগ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। তবে প্লাস্টিক থেকে তৈরি হলেও শতভাগ পরিবেশ বান্ধব স্টার্চ বা দানা থেকে তৈরি পলিথিন ব্যাগ প্রাকৃতিকভাবে দ্রুত মাটিতে মিশে যায়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মরুর দেশ সৌদি আরবের বুকে গড়ে উঠেছে আবুল আবান গ্রুপ আরব প্লাস্টিক ফ্যাক্টরি। একজন প্রবাসী বাংলাদেশির হাত থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে এমন ডিজিটালাইজড ও দূষণমুক্ত প্লাস্টিক কারখানার যাত্রা। সেখানে প্লাস্টিক থেকে উৎপাদিত হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য। প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান হয়েছে বহু বাংলাদেশির। উৎপাদিত পণ্য সৌদি আরবের স্থানীয় বাজার ছাপিয়ে যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। শতাধিক বাংলাদেশির কর্মসংস্থান করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। সব থেকে আমরা ফার্সি খাদেরকে বাঙালিদেরকে কাজও বেশি করে, ওনারা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ডিউটিকে কোনো ফাঁকি দেয় না। আমাদের কাছে যেগুলি আছে দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের জন্য ভবিষ্যতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারখানার কার্যক্রম পরিদর্শন করে এর অগ্রগতির প্রশংসা করেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি এই ফ্যাক্টরি ভিজিট করে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, এবং উনি ভাই আমার বামে আছেন যে ওনার এখানে প্রায় 100-র উপরে কর্মসংস্থান হয়েছে। বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করছেন। কারখানায় উৎপাদিত কিছু পণ্য খোলা জায়গায় দীর্ঘ সময় থাকলে প্রাকৃতিকভাবে নষ্ট হয়ে যায়, যা পরিবেশ বান্ধব বলছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে বাংলাদেশেও এমন আধুনিক প্রযুক্তির কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। প্রবাসী বাংলাদেশিদের এমন উদ্যোগ শুধু কর্মসংস্থানই সৃষ্টি করছে না, বরং দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।